আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হাতদানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবার রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রেটিং ফটোশপ অনলাইন কোর্সের 14তম ব্যাচের 17 নাম্বার ক্লাস। আপনারা অবশ্যই প্রত্যেকে জানেন যে দীর্ঘদিন আমাদের ক্লাস প্রায় 1 মাসের উপরে হবে বন্ধ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে আসার পরে সম্ভবত আমি আপনাদের সাথে একটা ক্লাসে জয়েন হতে পেরেছিলাম। পরবর্তী সময়ে আমার মাদার পিসিটাই খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি এটার ওয়ারেন্টি ম্যাচ ছিল, যার ফলে আমি ওয়ারেন্টিতে পাঠিয়েছিলাম। আর ওয়ারেন্টিতে পাঠানোর ফলে আসলে আমার লোকাল এরিয়া থেকে ওয়ারেন্টিতে গিয়েছিল ঢাকাতে, আর এটা রিপ্লেসমেন্ট হয়ে আসতে মোটামুটি মাঝখানে আমার 17 দিন সময় লেগে গেছে, যেইখানে আমাকে 1 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল। তো যাই হোক, 1 সপ্তাহের মধ্যে পাইনি। আর আমি যখন অন্য আরেকটি ডিভাইস থেকে আপনাদের সাথে ক্লাস করতেছিলাম, তখন সেই ডিভাইসে ক্লাসগুলো আপনারাও খুব বেশি কমফোর্টেবল ফিল করেননি বলে আপনারা সময় দিয়েছিলেন যে ভাই আপনার মাদার পিসিটা আসলে পরেই আমরা ক্লাসগুলো করব। তো আসলে 17 দিন সময় লেগে যাবে, এর মধ্যে 1 সপ্তাহের পরিবর্তে 17 দিন সময় লেগে যাবে। এটা যেমন আপনারাও জানতেন না, এটা আমিও জানতাম না যে এতটা সময় লেগে যাবে, যার ফলে 17 দিনে আপনাদের সাথে আমার কোনো কমিউনিকেট নেই। আমি জানি আপনারা আন্তরিকভাবে খুবই কষ্ট পেয়েছেন হয়তোবা, আসলে এটা ক্ষমা চাওয়ার ভাষাও আমার নেই। তো আমি আসলে প্রত্যেকের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরেও যে আসলে 1 সপ্তাহ বা 4-5 দিন সময় লাগার কথা ছিল, এটা কোনো আসলে সার্ভিসিং হবে না, জাস্ট একটা রিপ্লেসমেন্ট করে দিবা আমাকে। তো রিপ্লেসমেন্ট করে দিয়েছে, একটা ইনটেক মাদারবোর্ডটি আমাকে দিয়েছে, বাট এখানে 17 দিন সময় লেগে গিয়েছে। আমি আসলে কথা বলেছিলাম, আমি তাদের সাথে কমিউনিকেট করে যতদূর জেনেছি যে এটা আসলে একটা আনকমন মাদারবোর্ড ছিল, যার ফলে তাদের স্টকে ছিল না। এটা এনে দিতে আমার এতটা সময় লেগেছে। যাই হোক, তারাও আমার কাছে দুঃখিত। তো মোটামুটি এখন আমি হ্যাপি আছি, বাট আমার পিসি এখন কনফিগারেশন আমি আরও স্ট্রং করেছি, যেহেতু আমার মাদারবোর্ডটা প্রবলেম হয়ে গিয়েছিল। আপনারাও জেনে থাকবেন, আপনারা যেহেতু কম্পিউটার ইউজার, আমরা প্রত্যেকেই কম্পিউটার ইউজার, আমাদের একটা বিষয় জানা থাকা দরকার। আসলে একটা মাদারবোর্ড তখনই সমস্যা হয় যখন আপনার পাওয়ার সাপ্লাই সঠিকভাবে পাওয়ার দিতে না পারে। মূলত বেশিরভাগ পাওয়ার সাপ্লাইগুলি মাদারবোর্ডগুলির সমস্যা হয় পাওয়ার সাপ্লাইয়ের কারণে। তো আমার পাওয়ার সাপ্লাই ভালো ছিল, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখেছিলাম, ঠিক আছে। বাট যেহেতু একটা মাদারবোর্ড আমার প্রবলেম হয়েছে, আমার পাওয়ার সাপ্লাইটা আসলে 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ছিল, এটা অনেক দামি পাওয়ার সাপ্লাই, প্রায় 7,000 টাকা দাম ছিল। তারপরেও আমি পাওয়ার সাপ্লাইটা আজকে চেঞ্জ করেছি, কারণ একটা মাদারবোর্ড আমার প্রবলেম করেছে। এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমি মাদারবোর্ডটা রিপ্লেস করেছি একদম নতুন, সেই সাথে পাওয়ার সাপ্লাইটাকেও রিপ্লেস করে দিয়েছি। পাওয়ার সাপ্লাইটা আমি আজকে আরেকটা 7,200 টাকা দিয়ে আরও একটা পাওয়ার সাপ্লাই আমি আজকে নতুন লাগিয়েছি। তো এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। যদি আমাদের কখনো মাদারবোর্ড প্রবলেম হয়, সাথে সাথে আমরা পাওয়ার সাপ্লাইটাও চেঞ্জ করার ব্যবস্থা করব, তাতে করে আমাদের মাদারবোর্ড অনেকটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাই হোক, মাদারবোর্ডের সাথে আমি পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করেছি, আর আমার আরও মানে কনফিগারেশনটা আর একটু হাই করেছি। আমি কুলিং ফ্যান চেঞ্জ করেছি, আমি গ্রাফিক্স কার্ড চেঞ্জ করেছি, এবং সর্বোপরি এখন মোটামুটি একটা নিউ ফ্রেশ কম্পিউটার বলতে পারেন যেটা দিয়ে ক্লাস করছি। তবে সবগুলি প্রোগ্রামে এখনও অ্যাভেলেবেল করতে পারিনি আমি আমার কম্পিউটারে। আমি আজকেই পেয়েছি, 3টার দিকে পেয়েছি। সব কিছু মানে উইন্ডোজ সব কিছু ভেঙে, পার্টিশন ভেঙে সব কিছু নতুন করে স্টার্ট করতে যাচ্ছি, যার ফলে সব কিছু এখনও অ্যাভেলেবেল নয়। ফটোশপ ইনস্টল করা আছে, আর মানে আমার যে বেসিক যে বিষয়গুলো খুব আগে প্রয়োজন এগুলা করা আছে। তো হয়তো আমি এখনও সবগুলি ফন্ট, তারপরে বিজয় 52 এগুলি এখনও ইম্পোর্ট করতে পারিনি, যার ফলে যেহেতু আমাদের আজকে টাইপ টুলের ক্লাস, এতগুলি কথা আমি কেন বলছি, টাইপ টুলের ক্লাস। তো টাইপ টুলের ক্লাস করতে গেলে আমাকে বিজয় 52 এবং বিভিন্ন ধরনের ফন্টগুলো ইনস্টল করা প্রয়োজন, আপনারা জানেন। তো সবগুলো ফন্ট এখন আমি অ্যাভেলেবেল করতে পারিনি, যার ফলে টাইপ টুলের ক্লাসের দিকে আজকে যেতে পারছি না। আমি টাইপ টুলের ক্লাসটাকে স্কিপ করে দিচ্ছি আজকের জন্য। আগামী ক্লাসে আপনাদের টাইপ টুলের ইন ডিটেলস আলোচনা হবে, এবং টাইপ টুলের আরও যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলি আছে এগুলি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকে আমরা
টাইপ টুলের পরে যে ক্লাসটা আছে এই ক্লাসটা করব আমরা স্মার্ট অবজেক্ট অ্যান্ড স্মার্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট এবং স্মার্ট লেয়ারের আলোচনা করব আমার মনে হয়। আচ্ছা, স্মার্ট লেয়ার স্মার্ট অবজেক্টের আলোচনা কি করেছিলাম কখন আপনাদের সাথে? বা কাজ করেছিলেন কিন্তু বিস্তারিত ক্লাস করেন নাই। বিস্তারিত এটা খুবই পরে বেসিক। করবেন, আচ্ছা, বিস্তারিত পরে এটা, করবেন সেটা হ্যাঁ, বলছি বিস্তারিত না। খুবই বেসিক বিষয়টা আমাদের জানা দরকার, যার ফলে আমরা এই বিষয়টা জানবো। আমি আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। ফটোশপ এটা কোনটা তাও জানি না, সম্ভবত 22-23-এর ভার্সনটা। আচ্ছা ঠিক আছে, কোনটা ইনস্টল করেছি ভাই? আসলে একটা কম্পিউটার, এটাতে যে আমি কত কাজ করি। কিন্তু মনিটর মানে এই দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি স্ক্রিনটা অ্যাকচুয়ালি শেয়ারই দেইনি এখনও, যার ফলে দেখতে পাচ্ছেন না। আমি এখনই শেয়ার দেব। আমি ফটোশপটাকে ওপেন করলাম, তো ওপেন করলাম এখনই, আর এখনই আমি আপনাদের সাথে আশা করি যে স্ক্রিনটা আমার শেয়ার হয়ে যাবে। তো স্ক্রিনটা আমি দিয়ে দিচ্ছি। আমি আশা করি যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, জি, প্রায় আধা ঘন্টা, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো আপনাদের সামনে ইতিমধ্যে প্রায় 20-22 মিনিট আলোচনা করেছি। এগুলি অপ্রয়োজনীয় আলোচনা, আর বিষয়গুলো অনেকদিন থেকে আপনাদের সাথে যেহেতু মিট করা হয় না, যার ফলে অনেক কথা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করবো এটা হবে স্মার্ট অবজেক্ট এবং স্মার্ট লেয়ার। আমাদের সিলেবাসের ক্লাস কিন্তু এটা। তো এই বিষয়ের উপর আলোচনা করব আমরা। আমি যাচ্ছি আমার ফটোশপে। দেখুন, এটা আমার ফটোশপ। আপনি স্মার্ট লেয়ার আপনাকে কি হেল্প করবে, একটা স্মার্ট অবজেক্ট আপনাকে কি হেল্প করবে, এটা আমরা দেখব। এটা এখন আমরা দেখব। তো আমি ফটোশপের মধ্যে যদি কোনো ইপিএস ফাইল ওপেন করি, আপনাদের বিষয়টা বোঝানো যাবে না, কারণ ইপিএসের সাথে আপনারা খুব বেশি পরিচিত নয়। ইপিএসের সাথে যারা পরিচিত আছেন, আমি মনে করি তারা ইলাস্ট্রেটর ঘাটাঘাটি করেন। যারা ইলাস্ট্রেটর ঘাটাঘাটি করেছেন তারা হয়তো ইপিএস সম্পর্কে আইডিয়া আছে, আর যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেননি তারা হয়তো ইপিএস সম্পর্কে আইডিয়া পাবেন না। যার ফলেই ইপিএস ফাইল আমি ওপেন করছি না, বা কোনো এআই ফাইল ওপেন করব না, আমি একটা ফাইল তৈরি করব। আচ্ছা, প্রথমেই আমি আসলে স্মার্ট লেয়ার স্মার্ট অবজেক্ট সম্পর্কে আপনাদের সাথে যে বিষয়টুকু আলোচনা করেছিলাম, স্মার্ট অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব স্মার্ট লেয়ার নিয়ে। আর স্মার্ট অবজেক্ট কতটুকু আলোচনা করেছিলাম এটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করে শর্টকাটে নিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করার পরে আমার এখানে একটা A4 সাইজের পেজ দেওয়া আছে। এনাফ, এটাই হবে। আমি এটাকে ক্রিয়েট করে দিলাম এবং এটা ভার্টিক্যালি আছে, সরি হরিজন্টালি আছে। আচ্ছা, এটাতে আমরা যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করি, অথবা কোনো একটা ইমেজ আমরা নেই, সেটাকে অবজেক্ট হিসেবে আমরা কি করে স্মার্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করব, এটা যদিও আলোচনা করা হয়েছিল, তারপরেও একটু পুনরায় সেটাকে আমি একটু রিপিট করছি। রিপিট করে আমরা যাব স্মার্ট লেয়ারের দিকে। তো ধরুন আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে কোনো একটা ইমেজ নিব। সাপোজ আমি এখানে একটা ইমেজ ওপেন করলাম। এই ইমেজটাকে যদি আমি নিতে চাই, এই ইমেজটাকে আমি নিচ্ছি। এটাকে আমি আমার ভাইয়া সাউন্ডটা রিকর্ড হচ্ছে। সাউন্ড রিকর্ড ড্রপ হচ্ছে নাকি? না না এবং হ্যালো, চেক। হ্যালো, এখন ঠিক ওকে আছে? জি ভাইয়া। আচ্ছা, দেখুন এটা অনেক বড় একটা অবজেক্ট। এই অবজেক্টটা কিন্তু অনেক বড়। এই অবজেক্টটা অনেক বড় থাকার কারণে আমি এখানে একটা A4 সাইজের পেজ নিয়েছি। সম্পূর্ণ পেজটাই একটা ইমেজে হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে ডিজাইন করছি অথবা কোনো অবজেক্ট নিয়ে কাজ করছি, সেটা হতে পারে ব্যাকগ্রাউন্ড, সেটা হতে পারে কোনো ইমেজ। হ্যাঁ, এটা কিন্তু পুরো A4 সাইজ পেজ থেকেও আরও বড়। কিন্তু আমরা কোনো ডিজাইনের ক্ষেত্রে কোনো অবজেক্টকে যদি আমরা ছোটো করতে চাই, রিসাইজ করতে চাই এখান থেকে, তাহলে আমরা কীভাবে রিসাইজ করব? কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে ফ্রি ট্রান্সফর্ম করে এখান থেকে এটাকে আমরা রিসাইজ করব। তো ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আমরা কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে প্রেস করব। কন্ট্রোল টি বাটনে প্রেস করলে এরকম ট্রান্সফর্ম হয়ে যাবে। আচ্ছা, ট্রান্সফর্ম হলে এটাকে যদি আমরা রিসাইজ করি, এখন ধরুন এটাকে আমি রিসাইজ করে নিলাম,
রিসাইজ হয়ে গেল, ছোটো করলাম আমি। ছোটো করলে আমার এই ফোর সাইজ পেজটা দেখা যাচ্ছে এবং এখানে আমার যে আদার্স যে ডিজাইনগুলো থাকবে এই ডিজাইনগুলো এখানে দেখা যাবে, অথবা আদার্স কোনো অবজেক্ট যদি থাকে এখানে দেখা যাবে। আচ্ছা, এটাকে আমি ছোটো করেছি। কোনো একটা অবজেক্টকে যদি আমরা ট্রান্সফর্ম করে ছোটো করি, তারপর আমাদের প্রয়োজনে যদি আবার এটাকে কখনো বড় করা প্রয়োজন মনে করি আমরা, তাহলে আমরা কিন্তু এটাকে বড় করতে পারবো। বাট বড় করলে কি প্রবলেমটা হয় এটা দেখুন। আবার কন্ট্রোল টি বাটনে এটাকে বড় করলাম, বড় যদি করি কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম করলাম এবং এখান থেকে বড় করি, দেখুন বড় করলে প্রবলেমটা হলো এই এই অবজেক্টের কোয়ালিটিটা লস হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা কিন্তু অনেক লস। এখন কিন্তু ছবিটা ফেটে যাচ্ছে। এর আগে যখন বড় ছিল তখন কিন্তু কোয়ালিটি এতটা লস ছিল না, কোয়ালিটিটা কিন্তু তখন হাই ছিল। তো যার ফলে এই অবজেক্টটাকে যদি আমরা স্মার্ট করে নেই, তাহলে আমরা যত ছোটো করি যত বড় করি এটার কোয়ালিটি লস হবে না। আমি আন্ডো করে দিলাম, আন্ডো করে দিলাম। আচ্ছা, আমি এটাকে আন্ডো করে দিলাম। আন্ডো করার পরে আমরা এই যে দেখুন আমাদের লেয়ার প্যানেলে দুটি লেয়ার, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, একটা A4 সাইজের পেজ নিয়েছি, আর উপরেরটা হলো আমাদের একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা এখন স্মার্ট করে নেব। তো স্মার্ট করার জন্য আমরা এই লেয়ারে মাউসে রাইট ক্লিক করব। এই লেয়ারে মাউসে রাইট ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা এই অবজেক্টটাকে স্মার্ট করে নিচ্ছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দেবো। এবার এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করুন। এনিথিং রং? হ্যালো, সাউন্ডটা কেমন যেন বারবার মনে হচ্ছে, মানে একই sound আবার সাউন্ড বারবার ডাউন হয়ে যাচ্ছে কেন? জি ভাই, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, কারণ হচ্ছে তাই না? মানে ই করতে হয়, একই সাউন্ড দিয়ে